স্বাগত ১ ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। বাসে করোনার আগের ভাড়া কার্যকর ১ সেপ্টেম্বর থেকে। আসনের বেশি যাত্রী তোলা যাবে না। খালেদা জিয়ার জামিন মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিদেশে চিকিৎসার পরিকল্পনা। সিনহা হত্যা মামলায় ফের র্যাবের রিমান্ডে ৩ সাক্ষী, মূল ৩ আসামিকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ। কাশিমপুর কারাগারের পর এবার সলিমুল্লাহ মেডিকেল থেকে পালিয়েছে আসামি। ৩ জন বরখাস্ত। এবং মেসির বার্সেলোনা ছাড়া সিদ্ধান্তে বাড়ছে ট্রান্সফার জটিলতা, আলোচনার প্রস্তাব, ক্লাবের প্রত্যাখ্যান। শর্ত সাপেক্ষে ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে অনলাইনে মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আগের ভাড়া কার্যকর হলেও বাসের চালক, হেলপার, যাত্রীসহ সবাইকে মাস্ক পরতে হবে। বাসে আসন সংখ্যার বেশি যাত্রী তোলা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চালককে গাড়ি চালানোর পাশাপাশি যাত্রা শুরু ও শেষে যানবাহনকে জীবাণুমুক্ত করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশনা দেন ওবায়দুল কাদের। করোনার কারণে গত ২৪ মার্চ সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। পরে গত ১ জুন থেকে শর্ত সাপেক্ষে বাস ও মিনিবাসের ভাড়া ৬০% বাড়ানোর অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে শুরু থেকেই এ নিয়ে ক্ষোভ ছিল যাত্রীদের, কারণ বেশিরভাগ বাসেই মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধির পাশাপাশি এক আসন ফাঁকা রেখে যাত্রী চলাচলের বিষয়গুলো। আমার কাছে আসছে কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, স্বাভাবিক ভাড়ায় ফিরতে কি কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কার বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? আতিফা, আপনি ১ জুন থেকে যখন ৬০% ভাড়া বৃদ্ধি করে এই যে বাস চলাচলে যে অনুমোদন দেওয়া হয়, তারপরেই থেকে কিন্তু যাত্রীদের কিন্তু অনেকগুলো ক্ষোভ ছিল যে তাদের এই ২টি আসনে একজন বসার যে কথাটি ছিল সেই কথাটি মানা হচ্ছিল। অনেক ক্ষেত্রে ভাড়া বেশি আদায় করার একটি অভিযোগও ছিল। এর প্রেক্ষাপটে বিভিন্ন সময় দাবি ওঠে যে এই বিষয়টাকে যেন সরকার আমলে নিয়ে একটি উদ্যোগ গ্রহণ করে, এবং আমরা দেখেছি যে গত সপ্তাহের আগের সপ্তাহে মালিক সমিতির সাথে একটি আলোচনা হয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষের, এবং সেখানে মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে বাসে প্রায় অপ্রীতিকর ঘটনা ঘটে, যার প্রেক্ষাপটে তারাও মনে করছে যে এই সড়ক পরিবহনের এই বাস চলাচল বিষয়টাকে স্বাভাবিক যেন করা যায়, সেক্ষেত্রে ভাড়া যেন আগের মতো হয় এবং যাত্রী পরিবহন যেন আগের মতো হয়, সেই বিষয়টি যেন নিয়ে আসা হয়। এরই প্রেক্ষাপটে সকালবেলা আজকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ এবং বিআরটিসির সাথে বসে, এবং সেক্ষেত্রে তারা একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১ সেপ্টেম্বর থেকে এই সড়ক পরিবহনের এই জটিলতা নিরসনের জন্য তারা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। সেক্ষেত্রে প্রথম যে উদ্যোগটি সেটি হলো বাস স্ট্যান্ডে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি এবং হ্যান্ড স্যানিটাইজার রাখার জন্য একটা বাধ্যবাধকতা করা হয়েছে, এবং বাসে ওঠার পর বাসের যে যাত্রী, চালক, হেলপার
এবং টিকিট যে কাটবেন তার প্রত্যেকেরই যেন মাস্ক ব্যবহার করা হয় সেটি নিশ্চিত করার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে এবং এই আইন যে অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি বিষয় হলো যে একটি বাস যেখান থেকে শুরু হবে এবং যেখানে গিয়ে শেষ হবে সেখানে যেন বাসটিকে জীবাণুমুক্ত করা হয়, বাসের ভিতরে যে যাত্রীরা বসবেন বসার পর যাত্রীরা নেমে যাওয়ার পর সেই বাসটিকে যেন সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে নতুন করে আবার যেন চালানো শুরু করা হয় সেই বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া আগে যে বিষয়টি যে যাত্রী আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাসে অতিরিক্ত আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা হতো, সেই বিষয়টা যেন না করা হয় সেই বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কটি সিট যে বাসে 44 সিট বা 56 সিট সেই 56 সিটের অতিরিক্ত যেন কোনো সময় যাত্রী না ওঠে সেই বিষয়টিকেও নজরে আনার জন্য বলা হয়েছে। আরেকটি বিষয় হলো যে স্বাস্থ্যবিধি যে কোনোভাবেই যেন অমান্য না করা হয়, কারণ ইতিমধ্যে কিন্তু করোনার যে ঝুঁকি সেটি কিন্তু আবার বেড়ে গেছে, আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে এবং প্রতিদিনই কিন্তু এর মৃত্যু হারও আগের মতোই স্বাভাবিক রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মৃত্যু হারও বাড়ছে। সেজন্য যেন এই বিষয়গুলোর আমলে যেন নেওয়া হয় এবং সেক্ষেত্রে যেন কারো যেন গাফলতি না করা হয় সেই বিষয়টিকেই নজর দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে বাস মালিক সমিতির যে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে, তারাও বলেছেন যে 1 সেপ্টেম্বরতে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তারা এটিকে সাধুবাদ জানায় এবং তারা ধারণা করছেন যে এতে যাত্রীদের সাথে যে বর্তমানে যে সমস্যা তৈরি হচ্ছে এটা নিরসন হবে এবং তারা দাবি করছেন যে তারা সম্পূর্ণভাবে মানার চেষ্টা করবেন যে সরকার যে নির্দেশনা দিয়েছেন যে সড়ক পরিবহনে যে বাস চলাচলের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন তারা মেনে চলবেন বলে তারা আশা প্রকাশ করছেন। আতিফা, বার্তাকক্ষ থেকে গণপরিবহন চালুর বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এর আইনগত দিক পর্যালোচনা করতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 2 বছরেরও বেশি সময় পর 25শে মার্চ জামিনে মুক্ত হন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য পরিবার আবেদন করলে তার সাজা 6 মাসের জন্য স্থগিত করে সরকার। 24 সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে 6 মাস। এর 1 মাস আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হলো। এতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশে নেয়ার অনুমতি চাওয়া হয়েছে। নতুন করে আবেদন করেছে পরিবারের পক্ষ থেকে করেছে, আর পরিবারের পক্ষ থেকে ভাই ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব করেছেন 61 সালের জন্য আবেদন বাড়ানোর জন্য। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা বলছেন এ বিষয়ে আদালতের কিছু করার নেই, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার। আমি আশা করি ইতিবাচক সাড়া পাওয়া যাবে। আর এখানে কোর্টের কোনো ভূমিকা নাই। কোর্টের ভূমিকা আমরা জামিন চেয়েছিলাম, তখন আমাদের জামিন দেয়নি। এখন যদি আবারও জামিন, যেহেতু তার সাজা স্থগিত আছে, সেটা জামিন না দিলে আরো অসুবিধা হবে আমি মনে করি। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি চিঠি একটা পেয়েছি, তার ওই যে ওটার কি বলে যে কোর্টে যে সিদ্ধান্তটা দিয়েছিল বাসায় রেখে চিকিৎসা, সেটা বলতে সময় শেষ হচ্ছে, সেই সময় বৃদ্ধি। এইটা আমাদের তো এখানে করণীয় কিছু নাই, আমাদের আইন মন্ত্রণালয় পাঠিয়েছে তাদের পরবর্তী। খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে কিনা তা যাচাই বাছাই করবে আইন মন্ত্রণালয়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 3 সাক্ষীকে আবারও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। তাদের কক্সবাজার কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সকালে, সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 25 আগস্ট এই 3 সাক্ষীর আবারও 4 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। 3 সাক্ষী হলেন টেকনাফের বাহারছড়ার মারিশ বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াস। এদিকে মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালের 2য় দিনের রিমান্ড চলছে। শুক্রবার ওসি প্রদীপ সহ প্রধান 3 আসামির 3য় দফায় 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও এ মামলায় কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়ার 4 দিনের রিমান্ড মঞ্জুর হলেও এখনও তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি।
এই বিষয়ে আরো জানাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, 3 সাক্ষীর তো জিজ্ঞাসাবাদ চলছে, তো জিজ্ঞাসাবাদের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। পুলিশের করা মামলার যে 3 সাক্ষী তাদেরকে আজকে মূলত 11:15টার দিকে কক্সবাজার কারাগার থেকে র্যাব সদস্যরা নিয়ে যান এবং তাদের কক্সবাজার সদর হাসপাতালে পরীক্ষা শেষে 11:50 দিকে তাদের যে র্যাব যে 15 যে হেডকোয়ার্টার সেদিকে নিয়ে যাওয়া হয়। আর এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে চলছে রিমান্ড, অন্যদিকে মামলার যে তদন্ত কার্যক্রম সেটিও চলমান আছে। এই মুহূর্তে আমি আছি, এটি হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পেচারদ্বীপ এলাকার নীলিমা রিসোর্টে। এখান থেকেই মূলত সিনহার যে সহযোগী একজন যার নাম শিপ্রা দেবনাথ, সেই শিপ্রা দেবনাথকে এখান থেকে আটক করা হয়েছিল এবং একটি মাদকের মামলা পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। তো এই নীলিমা রিসোর্টেই কিছুক্ষণ আগে তদন্ত কর্মকর্তা এসেছেন কয়েকজন র্যাব সদস্য নিয়ে, এবং যেই রুমটিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা ছিলেন সেই রুমটি তারা দেখেছেন এবং পাশাপাশি এখানকার চারপাশের পরিবেশ তারা ঘুরে দেখেছেন এবং এখানে যারা কর্মরত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই এখানে যে শিপ্রা দেবনাথের বিরুদ্ধে যেই মাদকের যে মামলাটি হয়েছিল সেই মামলার যেসব সাক্ষী রয়েছেন তাদের সাথেও কিন্তু র্যাবের যে তদন্ত কর্মকর্তা কথা বলেছেন। আমি এখন আমার পাশে আছে র্যাবের পুলিশের করা যেই শিপ্রার বিরুদ্ধে যে মাদকের মামলা, সেই মামলার একজন সাক্ষী যার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ, তার সঙ্গেও কিন্তু তদন্ত কর্মকর্তারা কিছুক্ষণ আগে কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে র্যাবের তদন্ত কর্মকর্তা তাদের কাছে কি জানতে চেয়েছেন এবং এখানে আসার পর যে তদন্ত দলের কি কাজ ছিল। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম র্যাবের তদন্ত কর্মকর্তা বের হয়ে গেছেন এবং সেই তারা এসে আসলে আজকে কি করেছে এবং আপনি যেহেতু মামলার একজন সাক্ষী, আপনাকে কি কি জিজ্ঞেস করেছে? আমার জিজ্ঞেস করছে তো প্রথমবার এই পুলিশ কীভাবে আইছে, কটায় আছে পুলিশ, এগুলো জিজ্ঞেস করছে আমার কাছে। আমি বলছি পুলিশ 12টার পরে আইছে। তাহলে জিজ্ঞেস করতে এখানে কজন আছে রুমে, আমি বলছিলাম 2 জন আছে। পুলিশে বলছে 7 জন আছে লোক, সিংহাধরা 7 জন আছে। ওরা কোথায় আনতে, ওরা গাড়ি বাইরে এসে গাড়ির বাইরের পরে আজ জানি না গাড়ি আসা পর্যন্ত আসে নাই। তাহলে 2 জন লোক উপরে আছে আর শিবিরে আর একটা লোক, ও নাম তো জানি না, শুনলাম বাগরি। ওরা 2 জন ওখানে ছিল। তো পুলিশ আমাকে বলতে আপনার ম্যানেজার কোথায়, আমার ম্যানেজার রুমে আছে, হয়তো ডাকে আনেন। তাহলে আমি পুলিশে বলতে ডাকতে গেছি আমার ম্যানেজারকে। তাহলে আমার এখান থেকে আস্তে আস্তে পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। তাহলে তারা এখানে কতক্ষণ ছিল এবং কি কি করেছে আপনাদের সঙ্গে কথা বলা ছাড়া? সারা রাত ছিল এখানে, সারা রাত 12টার পরে এসে 4:20 দিকে চলে গেছে। না, আমি বলছিলাম যে তদন্ত দল যে আসলো র্যাবের কর্মকর্তারা, তারা আজকে কয়টার দিকে আসে, কয়টার দিকে বের হয় এবং এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলা ছাড়া কি কি কাজ করেছে? এখানে মনে হয় 12টার আগে আইসে, আমাকে ডাকছিল, আমি আইসি। আসানোর পরে আমার ম্যানেজার আছে না লোকমান সাহেব থেকে জিজ্ঞেস করার পরে আমার থেকে জিজ্ঞেস করতো, আর ঠিক আছে আমরা যেগুলো বলার আছে বলছি। বলার পরে আমরা আমাদের শিক্ষা সিনিসার নিছে, হয়তো আমরা আবার আসবো, তাহলে এগুলো চলতে আছে। এই এতক্ষণ ধরে যার সঙ্গে কথা বলছিলাম তিনি আসলে শিপ্রা দেবনাথের বিরুদ্ধে যে করা মামলা সেই মামলার একজন সাক্ষী। তিনি আরেকজনের নাম বলছিলেন লোকমান, তিনিও কিন্তু এই মামলার সাক্ষী। তার সঙ্গেও তদন্ত কর্মকর্তারা কথা বলেছেন এবং তদন্তের বিভিন্ন খুঁটিনাটি দিক দেখেছেন এবং সেখানে ছবি তুলেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। পরে মিনিট 10 আগে এখান থেকে র্যাবের যেই তদন্ত দল তারা কিন্তু এই ঘটনাস্থল ত্যাগ করেন। তো বলা যায় যে একসঙ্গে চলছে রিমান্ড, 6 জনের রিমান্ড কিন্তু এখন চলমান আছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যেই বিষয়গুলো সেগুলোও কিন্তু চলমান আছে। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। কক্সবাজার থেকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের অগ্রগতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়নের ঘটনায় দায়িত্বে থাকা 3 জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। আজ দুপুরে তাদের বরখাস্ত করা হয়। এর আগে সকালে এই ঘটনায় আসামি মিন্টু মিয়ার বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। রাত 4:30টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যান মিন্টু মিয়া। তিনি মাদক মামলার আসামি হিসেবে 23 আগস্ট থেকে টাঙ্গাইল জেলা কারাগারে বন্দী ছিলেন। তার বয়স 28 বছর। তার বাবার নাম আজহারুল ইসলাম। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায় মিন্টু মিয়া পালিয়ে যাওয়ার সময় কারারক্ষী হিসেবে দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম, আব্দুল আলিম সহ 3 জন। তারা রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত দায়িত্বে ছিলেন। 28 আগস্ট বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আনা হয়। শুক্রবার রাতে তাকে ভর্তি করা হয় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে।
এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কোতোয়ালি থানার সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, হাসপাতাল থেকে আসামি পলায়ন, কারাগার থেকে আসামি পলায়ন, এই ঘটনাগুলো কিন্তু দেশে এই প্রথম নয়। কারা কর্তৃপক্ষ কি বলছে, তাদের কি কোনো ধরনের দায়িত্ব অবহেলা রয়েছে? দেখুন, আমি যদি হাসপাতালের চিত্রটা একটু বলি, যে হাসপাতালে তিনি যেই ফ্লোরটিতে ছিলেন সেখানে কিন্তু একটি বিছানায় ফ্লোরিং করা একটি বিছানার মধ্যে তিনি ছিলেন অন্যান্য অনেকগুলো রোগীর সাথে, এবং তার পাশে যে সকল যে দুইজন কারারক্ষী ছিলেন তারা কিন্তু ঘুমিয়েছিলেন ঠিক যখন তিনি পালিয়েছেন। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত যেই দুইজন দায়িত্বে ছিলেন তারা ঘুমাচ্ছিলেন বলেই কিন্তু প্রত্যক্ষদর্শী যারা আছেন তার ঠিক পাশাপাশি বিছানাতে যারা শুয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছে, তারা কিন্তু তেমনটি জানিয়েছে এবং তারা স্পষ্ট করে বলেছেন যিনি পালিয়েছেন মিন্টু মিয়া, তিনি কিন্তু একেবারে যখন তারা ঘুমাচ্ছিলেন তখনই সেখান থেকে পালিয়ে যায়, এবং যখন তিনি পালান তিনি কিন্তু দৌড়ে, তার হাতে কিন্তু হ্যান্ডকাপ পরানো ছিল, সেই অবস্থাতে কিন্তু তিনি পালিয়ে যান। আপনি নিশ্চয়ই জানেন যে এই চলতি মাসের 6 তারিখে কিন্তু আরও একজন আসামি তিনি কিন্তু পালিয়েছিলেন। তখন কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, এবং তখন কিন্তু কারাগারে যারা থাকেন, কারারক্ষী যারা থাকেন তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি কিন্তু ইতিমধ্যেই কোতোয়ালি থানাতে একটি মামলা করা হয়েছে। যিনি আসামি পালিয়ে গেছেন তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তার পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য যে 3জন কারারক্ষী গতকালকে থেকে দায়িত্বে ছিলেন সেই 3জনকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো সব মিলে কারা কর্তৃপক্ষ কিন্তু বলছে এই বিষয়গুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা বলেই কিন্তু তারা দাবি করছেন, যদিও এই পুরো বিষয়টিকে কিন্তু যারা বিশ্লেষক রয়েছেন, যারা নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে দায়িত্বের যে অবহেলা সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছানোর কারণেই কিন্তু কারাগার থেকে এই গত খুঁজে বের করার জন্য কারা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে? দেখুন, যেমনটি আপনি খবরে বলছিলেন যে টাঙ্গাইলে কিন্তু গোপালপুর থানা থেকে তাকে আটক করা হয়েছে, তিনি কিন্তু মাদক মামলার আসামি ছিলেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে তিনি হয়তো তার সেই বাড়িতেই গিয়ে থাকবেন। ইতিমধ্যেই সেখানে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, তার পাশাপাশি তিনি সম্ভাব্য যে সকল জায়গায় যেতে পারেন সেই সকল জায়গাতেও কিন্তু পুলিশ পাঠানো হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছেন। তার সঙ্গে তার যে শ্বশুর বাড়ি সেখানেও তিনি যেতে পারেন বলে ঠিক তেমন একটি আশঙ্কা থেকেই কিন্তু তার শ্বশুর বাড়িতেও ইতিমধ্যে লোক পাঠানো হয়েছে। সব মিলে কারা কর্তৃপক্ষ কিন্তু বলছেন তারা ইতিমধ্যে মামলা করেছেন, 3জনকে বরখাস্ত করেছেন, এবং তাকে খোঁজার জন্য যাবতীয় যে সকল কাজ দরকার সেগুলো কিন্তু তারা করে যাচ্ছেন। হাসপাতাল থেকে আসামি পলায়নের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের মরদেহ দাফন করা হয়েছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে জাতীয় প্রেস ক্লাব ও তার কর্মস্থল প্রতিদিনের সংবাদ কার্যালয়ে তার জানাজা হয়। এতে অংশ নেন দীর্ঘদিনের সহকর্মী সহ বিভিন্ন জন। শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সাংবাদিক রাহাত খান। বয়স হয়েছিল 79 বছর। হৃদরোগ, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যেও তার ছিল সমান দক্ষতা। পেয়েছেন 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার। তার মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এইচএসসি সমমানের পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার বিভিন্ন তারিখ ছড়ানোর পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড সহ বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজও ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ ছাড়া অন্য পেজের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা। পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের পর পরে ক্লাসে ওঠার মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। মেধা যাচাইয়ের মাধ্যমে মূল্যায়ন চান তারা। এদিকে এই দুই পরীক্ষা না হয় শিক্ষার্থীদের মানসিক চাপ কমবে বলে মত মনোবিদদের। আর বিশেষজ্ঞরা দিচ্ছেন ছুটির মধ্যে পড়াশোনার প্রস্তুতি সেরে রাখার পরামর্শ। সাফাত সুহান লাবিবা কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর ছাত্রী। জেএসসি পরীক্ষা হচ্ছে না, তাই পরের ক্লাসে যাওয়ার মূল্যায়ন নিয়ে আছে ভাবনা। লাবিবার ছোট ভাই আবরার জুনাইদ ওয়াসি পরে ক্লাস 5-এ। সে পিইসিতে 32 লাখ শিক্ষার্থীর একজন। করোনার কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষায় বসা হচ্ছে না তারও। জেএসসিটা দিলে আমার
খাতার উপর ভিত্তি করে মেধা যাচাই করে আমরা নম্বরপত্র পেতাম, কিন্তু যেহেতু স্কুলে আমার একটা মূল্যায়ন দেওয়া হচ্ছে, তাই ওটা থেকে আমার টেনশন আছে ওটা কীভাবে দেখা হবে। পরীক্ষা হলে আমাদের দেশের সংক্রমণের হার বাড়বে, তার থেকে ভালো আমাদের স্বাস্থ্যের উপর নির্ভর করে পিএসসি পরীক্ষা না হওয়া। তবে চলমান পরিস্থিতিতে সরকারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন অভিভাবকেরা। তাদের প্রত্যাশা পরের ক্লাসে যাওয়াটা যেন মেধার ভিত্তিতেই হয়। বর্তমান পরিস্থিতি যেহেতু পরীক্ষা হচ্ছে না, ওদের যে প্রমোশন হবে এটা যেন সঠিক মেধা যাচাইয়ের মাধ্যমে হয়। আর শিক্ষাবিদেরা দিচ্ছেন স্কুল ছুটির মধ্যে পুরোদমে পড়াশোনার প্রস্তুতি সেরে রাখার পরামর্শ, পাশাপাশি দিয়েছেন উপবৃত্তি বাড়ানোর তাগিদ। যেহেতু মেধাবৃত্তি এবার দেওয়া সম্ভব হচ্ছে না প্রাথমিক এবং জেএসসি জেডিসিতে, উপবৃত্তিটা বাড়িয়ে দেওয়া খুবই প্রয়োজন। শিক্ষকদের জন্য একটি প্রণোদনা থাকা খুবই প্রয়োজন। এদিকে শুধু ফলের ভিত্তিতে মেধা যাচাইয়ের প্রতিযোগিতা থেকে সরে আসার তাগিদ দিয়েছেন মনোবিদেরা। আমাদের স্কুলের যে পরীক্ষাটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু খুব মনস্তাত্ত্বিক উপায় যে বাচ্চাদের অনেক রকমের প্রভাব পড়ছে তা না, বরং এক অর্থে কিন্তু একটু ইতিবাচক এই অর্থে যে আমাদের এই জিএসসি পিএসসি পরীক্ষার নাম করে আমাদের অভিভাবকরা কিন্তু শিশুদের মধ্যে একটা ঘোর দৌড়ের মধ্যে তারা ছুটিয়ে দেন। একসময় পিইসি জেএসসি পরীক্ষা না থাকলেও ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় কোনো প্রভাব পড়েনি জানিয়ে মনোবিদেরা আরও বলছেন, ভালো ফলের জন্য উদ্বিগ্ন না হয়ে শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে যুক্ত করতে হবে খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের ভ্যাকসিন এলে অগ্রাধিকার ভিত্তিতেই পাবে বাংলাদেশ। তবে কার্যকর ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভ্যাকসিন যে দেশেই আগে তৈরি হবে সেখান থেকে সংগ্রহ করার প্রস্তুতি নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য সরকারকে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার শর্তে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাককে বাংলাদেশে তাদের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার। সব প্রক্রিয়া সফলভাবে শেষ হলেই সিনোভ্যাকের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদনের পর্যায়ে আসবে, যা আমরা ট্রায়াল করতে দিব। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রক্রিয়া বিষয়টি বেশ সময় সাপেক্ষ, তাই কেবল চীনা কোম্পানির ভ্যাকসিনের অপেক্ষায় থাকলে চলবে না। যেখানেই আগে ভ্যাকসিন তৈরি হবে সেখান থেকেই সংগ্রহের প্রস্তুতি রাখতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রাখার উপর জোর দিচ্ছেন তারা। আমরা খেয়াল রাখবো যে দেশি করুক, যেটা সবচেয়ে ভালো, কার্যকরী, পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা যেন ওই ভ্যাকসিনদের সংগ্রহ করতে পারি, তার জন্য এখন থেকেই কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। বিভিন্ন দেশে এবং বিভিন্ন কোম্পানি তাদের সাথে একটা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে, কারণ আমরা জানি না কোন ভ্যাকসিনটা মানসম্মত, কোন ভ্যাকসিনটা কার্যকর এবং কোন ভ্যাকসিনটা মানব শরীরে কোনো ক্ষতি করবে না। সুতরাং আমাদেরকে যত বেশি ভ্যাকসিনে আমাদের অ্যাক্সেস থাকবে আমাদের জন্য ভালো, আমাদের তখন চয়েসটা থাকবে, উই ক্যান চুজ যে আমরা এই ভ্যাকসিনটা নিব। ভ্যাকসিন পাওয়া গেলে প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের অগ্রাধিকার দেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি নিশ্চিত করতে হবে অবকাঠামোগত সুবিধা। ইনফ্রাস্ট্রাকচার বা ধরেন ফ্রেমওয়ার্ক বা প্ল্যানিং এটা কিন্তু এখন থেকে করা উচিত। আমরা যদি এখন থেকে এগুলো করে রাখি, ভ্যাকসিন আসার সাথে সাথে যেন কোনো হজবরল অবস্থা তৈরি না হয়, ভ্যাকসিনের সাথে সাথে আমাদের জনগণ সুষ্ঠুভাবে ভ্যাকসিনটা পেয়ে যায়, তার জন্য কার্যকরী পদক্ষেপ এখন থেকে নেওয়া উচিত। বিশ্বজুড়ে 200-র বেশি প্রতিষ্ঠান করোনার ভ্যাকসিন উদ্ভাবনের লক্ষ্যে কাজ করছে। ট্রায়ালে এগিয়ে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড, চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের মডার্না, অস্ট্রেলিয়ার মার্ডোক চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউট সহ 6টি প্রতিষ্ঠান। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ফার্মার সমঝোতা চুক্তি হয়েছে। 4টি দেশে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপে পরীক্ষা চলছে। এবছরের শেষে অক্সফোর্ডের ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেতে পারে। ভ্যাকসিন উৎপাদনকে এগিয়ে নিতে সেরাম ইনস্টিটিউটে বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মা। এর ফলে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন দ্রুত পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বেক্সিমকো ফার্মা জানিয়েছে দেশে যত ভ্যাকসিন লাগবে তা সরবরাহের চেষ্টা করবে প্রতিষ্ঠানটি। সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর্শী পুরাওয়ালা এবং বেক্সিমকো ফার্মা লিমিটেডের প্রিন্সিপাল শায়ান এফ রহমান যৌথ বিবৃতিতে বলেছেন, অত্যন্ত আশাব্যঞ্জক এই ভ্যাকসিন যাদের বেশি প্রয়োজন আগেভাগেই তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবেন তারা।
বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে কেনা হয়েছে 1 লাখ পিস অনুমোদনহীন মাস্ক। আমদানি করতে নেওয়া হয়নি ওষুধ প্রশাসন অধিদপ্তরের ছাড়পত্র। কিভাবে এসব মাস্ক কেনা হলো তা জানে না মূল্যায়ন কমিটি। নকল মাস্কের বিরুদ্ধে 23 এপ্রিল রাজধানীর উত্তরায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিভিন্ন ধরনের মাস্কের সঙ্গে পাওয়া যায় অনুমোদনহীন KN95 মাস্কও। এসব মাস্ক আমদানি করেছে জাহানারা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। জরিমানা করা হয় 10 লাখ টাকা। এখানে KN95 মাস্ক বলে যেটা আসলে N95 মাস্ক বলে বাজারে বিক্রি করা হচ্ছে, এটা আসলে N95 মাস্ক না। এসব মাস্ক কেনা হয় করোনা মোকাবিলায় বিশ্বব্যাংকের 1100 কোটি টাকার ঋণ প্রকল্প ERPPর অর্থ ব্যয়ে। জাহানারা এন্টারপ্রাইজের আমদানি করা এসব মাস্ক কিনে সরবরাহ করে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এগুলো চীনের কোন কোম্পানির তৈরি তাও জানেন না SRS এর কর্মকর্তা। বেশ কিছুক্ষণ কাগজ হাতড়িয়ে জানান এগুলো কি কোম্পানির তৈরি। KE ইলেকট্রনিক টেকনোলজি, হ্যাঁ, ওরা মালটা চাইনিজ থেকে নিয়ে আমাদের বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে। কিন্তু মাস্কের গায়ে তো কোম্পানির নাম লেখা আছে ইউকো কান্ট্রি কোম্পানি। ওইটা হলো মানে ম্যানুফ্যাকচারার। এসব মাস্ক এরই মধ্যে চিকিৎসকদের সরবরাহ করা হয়েছে। তুলে নেওয়া হয়েছে 3 কোটি টাকাও। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে মাস্ক আমদানির কোনো ছাড়পত্র নেয়নি SRS। SRS এর দাবি মাস্ক পরীক্ষা করা হয়েছে সরকার নির্ধারিত ল্যাব SGS-এ, কিন্তু পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে খোদ SRS-ই। তাহলে মাস্কের মান যাচাই হলো কিভাবে? বেসিক্যালি বাংলাদেশে SGS এখন SGS বলেন আর যেটাই বলেন এখন পর্যন্ত ওইভাবে টেস্টও হয় না। মাস্কের একটা টেস্টই হয়, সেটা আমরা টেস্ট করে নিয়েছি আমাদের সাজেশনের জন্য। আমরা নিজেরা পড়েও দেখছি, ওনারাও পড়ে দেখছি। কেটে 5 লেয়ার প্লাস ওনাদের কিছু প্যারামিটার হচ্ছে একজন লাইটার দিয়ে পড়ে দেখলো যে হ্যাঁ ঠিক আছে। পরবর্তীতে আমরা SGS টেস্ট করি। মাস্ক কেনাকাটায় 2টি কমিটি হলেও গঠন করা হয়নি জরিপ কমিটি। নিম্নমানের এসব মাস্ক কেনা ও সরবরাহের বিষয়ে জানেন না কমিটির সদস্যরা। সরবরাহকারী তো একটা মাধ্যম, আর হচ্ছে যে চালিকা শক্তি তো অন্য জায়গায়। সেই চালিকা শক্তির কুঠারাঘাত করতে হবে আমাদেরকে, তা নাহলে আমরা আসলে এগুলা মানে আপনার সাইক্লিক অর্ডারে ঘুরতেই থাকবে, হতেই থাকবে, চলতেই থাকবে। শুধু মাস্কই নয়, PPE কেনার ক্ষেত্রেও করা হয়েছে বড় ধরনের অনিয়ম। স্বাস্থ্য অধিদপ্তরের গ্যারেজে এই হাজার হাজার PPE পড়ে আছে গত 2 মাস ধরে। এই PPEগুলো কেনার ক্ষেত্রেও দর যাচাই কমিটি, মূল্যায়ন কমিটি কিংবা জরিপ কমিটি কারো কোনো ধরনের সুপারিশই নেওয়া হয়নি। আর এগুলো কবে নাগাদ হাসপাতালে পাঠানো হবে তার তথ্য নেই কারো কাছেই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে জমা পানি ছিটকে পড়েছে গায়ে, এজন্য অটো চালককে মারধর। আর এর প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হলো HSC পরীক্ষার্থী সোহাগকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সোহাগকে হত্যায় জড়িত ছিল 6 জন, তাদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। তাদের সবাইকে চিহ্নিত করেছে পুলিশ। এখন চলছে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে উত্তরখানের রাজাবাড়ি খ্রিস্টান পাড়ায় একটি তৈরি পোশাক কারখানার সামনে দিয়ে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় সড়কে জমে থাকা কাদাপানি ছিটকে পড়ে কজন তরুণের গায়ে। অভিযোগ, এর পরপরই অটো চালককে মারধর শুরু করেন হৃদয় সাদ সহ 6 জন। এ সময় অটো চালককে মারধরে বাধা দেয় HSC শিক্ষার্থী সোহাগ। এতে ছুরিকাঘাত করা হয় তাকে। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর সোহাগকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ও যা বলছে যে বাবার বয়সী লোক, কেন তাকে মারলি এইভাবে, এই কথা বলা মাত্র ওই ছেলেগুলো সোহাগকে ধাক্কা দেয়। তখন সোহাগ ওর গায়ে একটা থাপড় দেয়। থাপড় দেওয়ার সঙ্গে এই ছুরিটা বের করেই সোহাগের পার দেয়। তুচ্ছ ঘটনার জেরে সোহাগকে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তার স্বজনেরা। প্রতিবাদ করছে যে মার হোক না, বা একটা ধাক্কা দিতে পারে বা চর দিতে পারে, দেওয়ার পরে লগই মানে শরীরে পার দিছে একদম। আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখে তাদেরকে আইনে আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং আমি ফাঁসি চাই। এ হত্যাকাণ্ডে জড়িতদের সবার বয়স 22 থেকে 26 বছরের মধ্যে। তাদের বেশিরভাগই স্থানীয় নন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। তবে চলমান আছে তাদের গ্রেপ্তার অভিযান। এখনো গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে। কারণ আমরা যেহেতু তদন্ত এবং আমরা সমস্ত কিছু আমরা সম্পন্ন করে আশা করছি আপনাদেরকে জানাবো। ময়নাতদন্তের পর শুক্রবার বাদ আসর জানাজা শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের গোলাপগঞ্জে বাস ও CNG অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন আরও 2 জন।
পুলিশ জানায় সকালে গোলাপগঞ্জের চৌরুহী এলাকার বড়লেখাগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। নিহত লালমিয়া গোলাপগঞ্জ উপজেলার সাতঘড়ি এলাকার বাসিন্দা। অপর দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত দুইজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমদকে হত্যা চেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রেমিক সাইদুর রহমান জাহিদকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় ২০ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদকে মাথায় আঘাত করে স্ত্রী মিলি আক্তার। আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। এ ঘটনায় ২৩ আগস্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী মিলি এবং অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মায় বিলীন সুরেশ্বর সুরক্ষা বাঁধে ৮৩ মিটার অংশ, ফলে ভাঙনের ঝুঁকিতে ২০টি গ্রামের বাসিন্দারা। ভেসে গেছে বাঁধে জরুরি ভিত্তিতে দেয়া বালু ভর্তি জিও ব্যাগ, জিও টিউব ও সিসি ব্লক। বাঁধ ধসে যাওয়ায় লোকালয়ের ৬০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে বাঁধের ৫০০ মিটার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে পুনরায় জিও ব্যাগ ও টিউব ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়েছে। বাঁধটি ধসে যাওয়ায় ভাঙনের ঝুঁকিতে ১০০ বছরের পুরনো সুরেশ্বর দরবার সহ আশেপাশের ২০ গ্রামের অন্তত ৫,০০০ মানুষ। ব্যাগ হইতে লয়ে গেছে সুরেশ্বর আছে কত দূর এইখান তো অন্তত ৫০-১০০ ডলার লাই সুরেশ্বর। ইতিপূর্বে যে সাইড যে স্লোপটা আমরা ডেভেলপ করছিলাম যে নদী গর্ভে চলে যায়, ফলে এখানে প্রায় ৬০ মিটার অংশ নদীর স্লোপ ভেঙে যায়। সে ভাঙা অংশটাকে আমরা আবার মেরামত করার জন্য পুনরায় জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং কাজ শুরু করছি। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, এই ভাঙন কখন থেকে শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাঁধের এই যেই অংশটুকু বলা হচ্ছে কাজ শুরু হবে ভাঙন মেরামতে, সেটি কি শুরু হয়েছে এখনো? দেখুন, ভাঙন কিন্তু শরীয়তপুরে যে বন্যা পরিস্থিতি যখন ধীরে ধীরে উন্নতি হতে থাকে এবং পদ্মার পানি কমতে শুরু করে, তখন থেকেই এই বিচ্ছিন্নভাবে বাঁধের বিভিন্ন অংশ ভাঙনের শিকার হয়েছে এবং যে তীব্র ভাঙনটি আমরা লক্ষ্য করেছি সেটি গতকাল সন্ধ্যা থেকে এই সুরেশ্বর রক্ষা বাঁধের ৬০ মিটার অংশ আকস্মিক বিলীন হয়ে যায় পদ্মা গর্ভে। এবং এই ভাঙনে এই ৬০ মিটার অংশ বিলীন হওয়ার ফলে কিন্তু এই বাঁধের আরো অন্তত ৫০০ মিটার অংশ এই মুহূর্তে মারাত্মক ঝুঁকিতে পড়েছে, এমনটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই ভাঙন প্রতিরোধে এরই মধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের যে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ এবং জিও টিউব ডাম্পিং এর কাজ শুরু করেছে এবং একেবারে এই ভাঙন যেই এলাকাটিতে এই মুহূর্তে রয়েছে সেই ভাঙনের তীর ঘেঁষাই কিন্তু রয়েছে প্রায় ১০০ বছরের পুরাতন সুরেশ্বর দরবার শরীফ। এর বাইরেও ঘড়িসার ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ কিন্তু এই বাঁধটির কারণে দীর্ঘ প্রায় ৭-৮ বছর ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে। কারণ এই বাঁধটি ২০১১ সালে নির্মাণ করার পরে কিন্তু এই এলাকায় পদ্মার ভাঙন এই এলাকার মানুষ ওইভাবে কখনো দেখেনি। আর যদিও শরীয়তপুরের নড়িয়া জাজিরায় আপনি জানেন যে গত ২ বছর তীব্র ভাঙনের কবলে পড়েছিল, এই বাঁধটির কারণে এই এলাকা অনেকটা সুরক্ষিত ছিল। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে পানির স্তর কিছুটা নিচে নেমে যাওয়ায় এবং এই পানিতে যেহেতু এই মুহূর্তে পদ্মায় তীব্র স্রোত রয়েছে, এই অংশে পানির ঘূর্ণন রয়েছে নদীর তলদেশে এবং এই ঘূর্ণনের কারণে তলদেশ থেকে বালু সরে গিয়ে এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তারা এরই মধ্যে যে আমরা যেটি দেখতে পেয়েছি যে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর যে কাজটি তারা সেটি করে যাচ্ছে। এবং এখানে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে, এই ভাঙন শুরু হওয়ার পরে প্রথম দিকে তারা যে এখানে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিল তারই অংশ হিসেবে তারা প্রায় ১,৫৩,৮৮৭ জিও ব্যাগ বস্তা ভর্তি জিও ব্যাগ এখানে বালু ভর্তি ব্যাগ ডাম্পিং করেছিল। সেই পুরো অংশটুকুই কিন্তু এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এর বাহিরে প্রায় ৫,০০০ সিসি ব্লক, যেটি পাকা স্থায়ী বাঁধ রক্ষা নির্মাণের জন্য তারা ব্যবহার করেছিল, সেই বাঁধের জিও সিসি ব্লকও কিন্তু নদীগর্ভে চলে গিয়েছে।
তো সর্বোপরি বলা যাচ্ছে যে এই মুহূর্তে যেই ভাঙন এখানে চলমান রয়েছে এটি যদি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা না সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু এই এলাকার মানুষ তীব্র নদী ভাঙনের সম্মুখীন হবে এবং তার আশঙ্কা কিন্তু স্থানীয়রা করছে। তো স্থানীয়রা যেটি দাবি করছে যে দ্রুত সময়ের মধ্যে সবশেষ খবর নিয়ে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নুরুল আমিন। ভোলায় 358 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাত্র 33 কিলোমিটার স্থায়ী, বাকি 325 কিলোমিটার বাঁধই পুরনো, সরু, নিচু, অস্থায়ী। এছাড়া বাঁধে জনবসতি, পশুপালন ও অপরিকল্পিত সড়ক থাকায় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলছে পানি উন্নয়ন বোর্ড। দ্বীপ জেলা ভোলায় 60-এর দশক থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ শুরু হয়। 70-এ ভয়াল জলোচ্ছ্বাস গোর্কির আঘাতের পর লবণাক্ত পানি ও বন্যার কবল থেকে জনপদ রক্ষায় বাঁধ দিয়ে নিরাপদ বেষ্টনী করা হয়। এরপর ভোলায় বড় ধরনের বন্যা না হলেও অস্বাভাবিক জোয়ার, প্রবল স্রোত আর ভাঙনে 91 ভাগ বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। বাঁধের উচ্চতা কম থাকায় সামান্য জোয়ারের পানিতে তলিয়ে যায় লোকালয়। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে যাচ্ছে বাঁধগুলো। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংস্কার না করার প্রেক্ষিতে দীর্ঘদিন পর্যন্ত এই বাঁধগুলো ঝুঁকির ভিতরে আছে। ইদানিং দেখছি যে বেড়িগুলো খুব চিকন করে এবং খুব নরম করে করা হয় এবং উচ্চতাও খুব কম। এখনকার বাঁধগুলো একটা রোডের মতো কোনোরকম করে আর দূরত্ব থাকে না, এটা নদীর লগে ঝাঁপাইলে বানগুলা ফালিয়ে দেয়। পানি উন্নয়ন বোর্ড বলছে পুরনো নকশার পরিবর্তন করে 20 ফুট উঁচু, 92 থেকে 108 ফুট দৈর্ঘ্যের তলদেশ এবং আরসিসি ব্লক মোড়ানো 33 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ করা হয়েছে। ঝুঁকি কমাতে আরও উঁচু প্রশস্ত বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমাদের বাঁধগুলোকে নতুন করে উচ্চতা বৃদ্ধি, বাঁধের সেকশন ডেভেলপমেন্ট মানে চওড়া করা ইত্যাদির প্রসঙ্গ চলে এসেছে। তো পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের হেডকোয়ার্টার এই ব্যাপারে কাজ করতেছে। 5 আগস্ট মেঘনার দৌলত খান পয়েন্টে পানির উচ্চতা ছিল 4.55 মিটার, যা বিপদসীমার 114 সেন্টিমিটার ওপরে। অথচ গত বছরের 3 আগস্ট মেঘনায় সর্বোচ্চ পানি ছিল 4 মিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে জল ঘোলা হচ্ছেই, বাড়ছে ট্রান্সফার জটিলতা। এমন পরিস্থিতিতে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড নিজেই। তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে কাতালান ক্লাব। ফ্রি ট্রান্সফারেও আগ্রহী না বার্সা। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় বেঁকে বসতে পারেন মেসিও। সেই ক্ষেত্রে বিচ্ছেদ প্রক্রিয়া হয়ে উঠতে পারে আরও বেশি জটিল। বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে অনড় মেসি। মনস্তাত্ত্বিক এক যুদ্ধ চলছে আর্জেন্টাইন ফরওয়ার্ড আর ক্লাবের মাঝে। রিলিজ ক্লজের অর্থ নিয়ে সমস্যাটা দিন দিন বেড়েই চলছে, কিন্তু মেসির এখনো চাওয়া কোনো ঝামেলা ছাড়াই যেন সম্পর্কটা শেষ হয়। তাই প্রথমবারের মতো ক্লাবের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন খুদে জাদুকর। ভিডিও কল বা মুখোমুখি বসে আলোচনা করার একটা পথ তৈরি হয়েছিল, তবে তাতে বাদ সেধেছে বার্সা। নাকচ করে দিয়েছে আলোচনার প্রস্তাব। কাতালান ক্লাব সরাসরি জানিয়েছে মেসি যদি থাকতে চান তাহলেই হবে মিটিং, না হলে কোনো আলোচনা নয়। আর এ কারণে হয়তো এবার বেঁকে বসতে পারেন মেসিও। শঙ্কা দেখা দিয়েছে রবিবারের মেডিকেল টেস্টে মেসির উপস্থিতি। বার্সা ছাড়ার ঘোষণার সাথে সবথেকে বেশি আলোচনা হচ্ছে তার পরবর্তী গন্তব্য নিয়ে। তালিকায় ছিল ম্যান সিটি, পিএসজি আর ইন্টার মিলান। সাবেক কোচ গার্দিওলার কারণে শুরু থেকেই গুঞ্জন মেসি যাচ্ছেন ম্যান সিটিতে। এই খবরে হাওয়া দিয়েছেন স্প্যানিশ ফুটবল বিশ্লেষক ক্রিস্টোবাল সোরিয়া। জানিয়েছেন মেসির সাথে নাকি কথা হয়েছে সিটি বস গার্দিওলার। ক্যারিয়ারে আরও কয়েকটি ব্যালন ডি'র জিততে চান এলএম10, আর যার জন্য ভরসা রাখছেন গার্দিওলার ওপর। এ পর্যন্ত মেসির ঝুলিতে জমা হয়েছে 6টি ব্যালন ডি। মেসি বার্সা ছাড়ার পরপরই চিন্তা করেছেন যে ম্যান সিটিতে যাবেন। গার্দিওলার সাথে কথা হয়েছে তার। মেসি তাকে জানিয়েছেন আগামী 2টি ব্যালন ডি'র তার অধীনে থেকে জিততে চান। মেসিকে নিতে পিএসজিও তোড়জোড় চালাচ্ছে বেশ। নেইমারকে দিয়েও নাকি মেসিকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা চলছে। বার্সেলোনার বন্ধুত্ব পিএসজিতেও টেনে আনতে চান ব্রাজিলিয়ান এই তারকা, কিন্তু সেই চেষ্টায় পানি ঢেলে দিয়েছেন মেসির বাবা জর্জ মেসি। পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে জানিয়ে দিয়েছেন এরই মধ্যে ম্যান সিটিকে বেছে নিয়েছেন ফুটবলের এই মহাতারকা। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এফএ কমিউনিটি শিল্ড কাপের ফাইনালে সুপার সানডেতে মুখোমুখি লিভারপুল ও আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9:30টায়। প্রতি বছর নতুন মৌসুম শুরুর আগে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার লিগ জয়ী দল মুখোমুখি হয় এফএ কাপ জয়ী দলের সঙ্গে। দীর্ঘ 30 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। এবার কমিউনিটি শিল্ডের 14 বছরের আক্ষেপ ঘোচানোর পালা। প্রতিপক্ষ আর্সেনাল।
অন্যদিকে চেলসিকে 2-1 গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপ ঘরে তুলেছে আর্সেনাল। দু দলের 195 বারে দেখায় লিভারপুলের জয় 72টি, 69টি ম্যাচ জিতেছে আর্সেনাল, বাকি 54টি ম্যাচ ড্র হয়েছে। কমিউনিটি শিল্ডেও সমীকরণটা খুব কাছাকাছি। দু দলের 3 বারে দেখায় লিভারপুলের জয় 2টি, তবে শেষবার 2002 সালে 1-0 গোলের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে গানারদের। দুই বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছে তাসকিন আহমেদ। কখনো ইনজুরি, কখনো বা ফর্মহীনতায় জায়গা হারিয়েছেন, কিন্তু লাল সবুজ জার্সিতে ফেরার প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না এই স্পিড স্টার। সম্প্রতি অনলাইন আড্ডায় জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে আলো কেড়েছিলেন তাসকিন। 2014 সালে নিজের প্রথম ওডিআইতে ভারতের বিপক্ষে 5 উইকেট শিকার করেন। পেসার বাউন্সের কারণে অজি কিংবা ইংলিশ পেসারদের সাথে তাকে তুলনা করত দেশি বিদেশি ক্রিকেট বোদ্ধারা। কিন্তু যে আশা জাগিয়ে শুরুটা করেছিলেন তা ধরে রাখতে পারেননি তাসকিন। ইনজুরি, পড়তি পারফরমেন্স জাতীয় দল থেকে ছিটকে দেয় ধীরে ধীরে। সবশেষ ওডিআই ও টেস্ট খেলেন 2017-তে। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে শেষবার চাপিয়েছিলেন জাতীয় দলের জার্সি। এরপর কয়েকবারই দলে ডাক পেলেও সুযোগ পাননি বেস্ট 11-এ। ছিটকে পড়ার কারণটা জানা আছে তাসকিনের। So last 1.5 years I was in the squad but I didn't play. ইনজুরির কারণে ফিটনেস ও গতির দিক দিয়ে আমি ধারাবাহিক ছিলাম না। দীর্ঘ সময় ফিটনেস ধরে রাখতে কাজ করে যাচ্ছি। 130 কিলোমিটার গতিতে বল করলে নির্বাচকরা আমায় দলে নেবে না। আমাকে ধারাবাহিকভাবে 140 গতিতে বল করতে হবে, এটাই এখন লক্ষ্য আমার। Ball 130 no matter they're not going to pick me. ক্রিক ফ্রেঞ্জির ভার্চুয়াল আড্ডায় তাসকিনকে পরামর্শ দিতে যোগ দিয়েছিলেন শন টেট। ইনজুরির কারণে বারবার ছিটকে পড়েও দলে ফেরার শক্তিটা যে ভালো করেই জানা এই অজি পেসারের। ইনজুরি থেকে ফিরে পূর্ণ গতি ফিরে পেতে 2 থেকে 3 মাস সময় লাগে। তুমি যদি আত্মবিশ্বাসী থাকো এবং শতভাগ দিয়ে চেষ্টা করো, গতি ফিরে পাবে। এক্ষেত্রে মানসিক শক্তি অনেক গুরুত্বপূর্ণ। মানসিকভাবে শক্ত না হলে আবার চটে পড়ার শঙ্কা থাকে। তোমাদের রুবেল আগ্রাসী মনোভাবের কারণেই ধারাবাহিকভাবে অনেক জোরে বল করতে পারে। টাইগার পেস অ্যাটাকে তাসকিনের প্রতিদ্বন্দ্বী বেড়েছে। লাল সবুজ জার্সি ফিরে পাওয়ার লড়াইটা তাই সময়ের সঙ্গে কঠিন হচ্ছে তাসকিনের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চেন্নাই সুপার কিংসের আইপিএল মিশনের শুরুতেই করোনা ধাক্কা। স্কোয়াডে কমপক্ষে 13 সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এর ফলে অতিরিক্ত 3 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সুপার কিংসদের। অনুশীলন শুরু হতে পারে 1 সেপ্টেম্বর। আইপিএলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী টেস্টে পজিটিভ হওয়া সদস্যকে কমপক্ষে 2 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। 2 বার করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তারপর তাকে দলের সাথে যুক্ত করা হবে। গত 21 আগস্ট দুবাই পৌঁছায় সিএসকে। দুবাইতে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। দুবাই যাবার আগে চেন্নাইয়ে 6 দিন কন্ডিশনিং ক্যাম্প করেছিল সিএসকে। 19 সেপ্টেম্বর শুরু হবে 2020 আইপিএল। ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের পুরুষ এককে বাউতিস্তাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। শুরু থেকেই লড়াই জমে ওঠে। প্রথম সেটে জকোভিচকে 4-6 গেমে হারান বাউতিস্তা, তবে পরের সেটেই ঘুরে দাঁড়ান জোকো। 6-4, 7-6 গেমে জিতে নেন পরের 2টি সেট। শনিবারের ফাইনালে মুখোমুখি হবেন মিলোস রাউনিকের। অন্যদিকে নারী এককের ফাইনাল নিশ্চিত করেছেন নাওমি ওসাকা। সেমিতে মার্টিনেজকে হারাতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে এই জাপানি তারকাকে। অবশেষে 6-2, 7-6 গেমের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হয়। শনিবার তার প্রতিপক্ষ জোয়ানা কন্তে। সেমিতে আজারেঙ্গাকে হারিয়েছেন তিনি। বর্ণবাদের প্রতিবাদে সেমিফাইনাল বয়কট করেছিলেন ওসাকা, পরে আবার খেলার সিদ্ধান্ত নেন। করোনা পরিস্থিতির মাঝেও মৌলভীবাজারের হাকালুকি হাওড়ে বেড়েছে পর্যটকের উপস্থিতি। এ বিষয়ে কিছুটা নমনীয় প্রশাসন, তবে হাওড়ে দুর্ঘটনা এড়াতে জোর দেওয়া হয়েছে সচেতনতা বাড়ানোর উপর। মিঠা পানির বৃহত্তম হাওর হাকালুকি। ছোট বড় 238টি বিল আর 10টি নদী মিলিয়ে পরিধি প্রায় 18,000 হেক্টর। বর্ষায় যা বেড়ে দাঁড়ায় 23,000 হেক্টরে।
জলে টইটম্বুর হাওর বিলাসে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে আসেন হাজারের বেশি পর্যটক। হাওরের সবচেয়ে আমার ভালো লাগে, আমি প্রথমবার যখন আসছি তখন মানে দূর থেকে মনে হচ্ছিল সমুদ্রের মতো। খুব বেশি এনজয় করলাম, বহুত মানুষ এখানে আইসেন ঘুরানির বেড়ানির, আর ওভারঅল সবটা মিলে আমার কাছে আসলে খুব বেশি উপভোগ করলাম। একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে ছোট ছোট নৌকায় হাওরে ভেসে বেড়ানোয় আছে দুর্ঘটনার শঙ্কাও। সিনারিটা বেশি সুন্দর, যখন মানে সূর্যটা ডুবে যাচ্ছে তখন ওইটা দেখতে আরো বেশি ভালো লাগে। এখানে সবকিছুই ভালো, তবে নিরাপত্তাটা আর একটু ভালো দিলে আমার মনে হয় আরো একটু সুবিধা হতো। সৌন্দর্যের পাশাপাশি ঝুঁকির বিষয়টি জড়িত। আমরা এই বিষয়ে ইতোমধ্যেই আমাদের মৌলভীবাজারের যে 3টি উপজেলা এটার সাথে সংশ্লিষ্ট হাকালুকি হাওরের সাথে এই 3টি উপজেলাকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসনকে এবং অফিসার ইনচার্জদের মাধ্যমে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেশগত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে হাকালুকি হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণার প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।